বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতে পারে এ নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম চিন্তা করেন। আজকে আমরা ঠিক এমনই একটা কৌশলগত রূপকল্প বা ভিশন নিয়ে কথা বলবো, যেটা নেওয়া হয়েছে দি আর্কিটেক্টস অফ টুমরো নামের একটা বই থেকে। তো চলুন এই পরিকল্পনার গভীরে প্রবেশ করা যাক। এই যে বইটা দেখছেন, এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আর এটা কিন্তু শুধু একটা সাধারণ বই না, এটাকে বলা হচ্ছে একটা জাতির নবজাগরণের জন্য এক বিশাল পরিকল্পনার দলিল। আর এর মূল যে দর্শন, সেটা হলো মুভিং ফরওয়ার্ড, মানে সামনের দিকে এগিয়ে চলা। বইটা শুরুই হচ্ছে এই দারুণ শক্তিশালী একটা লাইন দিয়ে। এটা পরিষ্কারভাবে বলছে যে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পুরনো সিস্টেমে আর চলছে না। একটা বড়সড় মৌলিক পরিবর্তন দরকার। তো এই পুরো পরিকল্পনাটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। চলুন এক নজরে দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে নবজাগরণের রূপরেখা, তারপর দেশীয় শিল্পের সুরক্ষা, রাষ্ট্র ও নির্বাচন সংস্কার, ভূ রাজনীতি আর বৈদেশিক ঋণ, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, আর সবশেষে থাকছে ফাইনাল ভিশন বা চূড়ান্ত রূপকল্পটা। আচ্ছা, তো এই মুভিং ফরওয়ার্ড দর্শনটা আসলে কি? সোজা কথায় এটা হলো বাংলাদেশকে একটা সমৃদ্ধ আর স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য একটা প্রস্তাবিত রোডম্যাপ। এটাকে একটা সমন্বিত সামাজিক আন্দোলনের রূপরেখাও বলা যেতে পারে। চলুন তাহলে পরিকল্পনার একদম প্রথম স্তম্ভটা দিয়ে শুরু করা যাক। আর এটা ফোকাস করছে দেশের অর্থনীতি, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে রক্ষা করার উপর। এখানে মূল প্রস্তাবটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে দেশের যত বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে তাদের প্রয়োজনীয় কাঁচামাল বা যন্ত্রাংশের কমপক্ষে 25%, মানে 1/4 বাধ্যতামূলকভাবে দেশেরই ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত থেকে কিনতে হবে। তো এই 25% নিয়মটা কার্যকর করার জন্য এখানে 3টা নকশা ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রথমটা তো বললামই, বড় শিল্পগুলোকে ছোটদের থেকে 25% কিনতেই হবে। 2 নম্বর হলো নতুন কোনো এসএমই বা ছোট শিল্প চালু হলে প্রথম 7 বছর তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। আর 3 নম্বর, বাইরে থেকে আসা একই ধরনের পণ্যের উপর শুল্ক বা ট্যাক্স বাড়ানো হবে, যাতে দেশের ভেতরের শিল্পগুলো সুরক্ষা পায়। অর্থনীতির পর এবার আসা যাক রাষ্ট্র ব্যবস্থা আর নির্বাচন সংস্কারের দিকে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কিছু রাজনৈতিক আর প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে। এখানে একটা খুব মৌলিক প্রশ্ন তোলা হচ্ছে, আচ্ছা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের যে আস্থা কমে গেছে সেটা কিভাবে ফিরিয়ে আনা যায়? আর এই প্রশ্নের উত্তর হিসেবেই কিন্তু পরের প্রস্তাবগুলো আসছে। মূল ফোকাসটা হলো নির্বাচনী ব্যবস্থার ওপর বিশ্বাস ফিরিয়ে আনা। আর সেই বিশ্বাস ফেরানোর জন্য এখানে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে, যেমন সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ স্থগিত রাখা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা, ইভিএমের মতো নতুন কোনো নির্বাচনী সরঞ্জাম কেনা বন্ধ করা, আর দুর্নীতিবাজ হিসাবে পরিচিত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। সব মিলিয়ে লক্ষ্য একটাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা আনা। দেশের ভেতরের সংস্কারের পর এবার চলুন বাইরের দুনিয়া, মানে বৈদেশিক নীতি আর ভূ রাজনৈতিক কৌশলের দিকে তাকানো যাক। এখানে কিন্তু অর্থনৈতিক আর সামরিক দুটো দিকই আছে। এখানে একটা বেশ ইন্টারেস্টিং দ্বিমুখী ফরেন পলিসির কথা বলা হচ্ছে। একদিকে বাণিজ্যিক ভারসাম্য রক্ষার জন্য ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সাথে কাজ করার কথা বলা হয়েছে। আবার অন্যদিকে কৌশলগত সামরিক জোট গড়ার জন্য আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক আর জাপানের মতো দেশগুলোর কথা ভাবা হচ্ছে। বৈদেশিক ঋণ নিয়ে এখানে একটা দারুণ পয়েন্ট তোলা হয়েছে। বলা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রজেক্টের জন্য যে লোন না হয়, সেই টাকাটা জাতীয় রিজার্ভ থেকে শোধ করা যাবে না, বরং ওই প্রজেক্ট থেকে যা আয় হবে সেই আয় দিয়েই লোন শোধ করতে হবে। এতে দেশের অর্থনীতির ওপর সরাসরি চাপটা পড়বে না। ফরেন পলিসির উদ্দেশ্যগুলো বেশ পরিষ্কারভাবে বলা হয়েছে, যেমন পানি বণ্টনের সমস্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া, রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে পুশব্যাক প্ল্যান বাস্তবায়ন করা, এমন সামরিক জোট গড়া যেখানে বিনামূল্যে বা অর্থায়নের মাধ্যমে অস্ত্র পাওয়া যাবে, এমনকি আরাকান অঞ্চলকে বাংলাদেশের সাথে আবার এক করার সম্ভাবনাটাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। আচ্ছা, এবার আমরা এই পরিকল্পনার সম্ভবত সবচেয়ে উচ্চাভিলাষী অংশে চলে এসেছি। এটা হলো জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে। এখানে কিন্তু শুধু সামরিক বাহিনী না, বেসামরিক জনগণকেও প্রস্তুত করার একটা বিশাল রূপরেখা দেওয়া হয়েছে। এই সংখ্যাটা দেখুন একবার, 3 কোটি। পরিকল্পনাটা হলো বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিংয়ের মাধ্যমে ধাপে ধাপে 3 কোটি মানুষের একটা বিশাল রিজার্ভ ফোর্স তৈরি করা হবে।
মানে যুদ্ধ সময়ে দেশের প্রয়োজনে যেন এই বিশাল সংখ্যক মানুষ কাজে লাগতে পারে। আর এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য টাকাও লাগবে। এখানে প্রস্তাব করা হয়েছে জাতীয় বাজেতে 10%, মানে প্রতি 100 টাকায় 10 টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। আর এই টাকার বড় একটা অংশ খরচ করা হবে স্রেফ অস্ত্র কেনায় নয়, বরং মানব সম্পদ উন্নয়নে। তো এই সামরিক আধুনিকায়নের জন্য আরও কিছু প্রস্তাব আছে, যেমন 25 বছরের কম বয়সী সব তরুণীর জন্য 6 মাসের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করা, বাজেটের ঘাটতি পূরণের জন্য দেশের সব নাগরিক প্রতিদিন 1 ঘণ্টা রাষ্ট্রের জন্য বিনামূল্যে কাজ করবে, 2 নিউক্লিয়ার সাবমেরিন আর টর্পেদো কেনা, আর দেশের আকাশসীমা রক্ষার জন্য আরও বেশি এয়ার ডিফেন্স মিসাইল বসানো। আর এই পুরো প্রতিরক্ষা পরিকল্পনার পেছনে যে মূল চিন্তাটা কাজ করছে তা এই একটা লাইনেই পরিষ্কার। তুমি যদি অস্ত্র চালনা না করতে পারো তাহলে তোমাকে গোলামি করতে হবে। মানেটা খুব স্পষ্ট, আত্মরক্ষার জন্য নিজেকেই শক্তিশালী হতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আমরা অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে প্রতিরক্ষা পর্যন্ত অনেকগুলো বড় বড় পরিকল্পনার কথা শুনলাম। এই সব কিছু মিলে আসলে কি অর্জন করতে চাওয়া হচ্ছে? চলুন সেই চূড়ান্ত রূপকল্প বা ফাইনাল ভিশনটা একবার দেখে নিই। এত সব কিছুর পর এই বইয়ে যে চূড়ান্ত লক্ষ্যের কথা বলা হয়েছে তা হল একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং গর্বিত স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা, এমন এক দেশ যা নিজের পায়ে দাঁড়াবে এবং আত্মমর্যাদার সাথে টিকে থাকবে। এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা জাতির জন্য এত বড় স্বপ্ন, এত বড় উচ্চাকাঙ্ক্ষা, এর মূল্য কতটুকু? এমন একটা বৈপ্লবিক পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে একটা জাতিকে ঠিক কতটা ত্যাগ স্বীকার করতে হতে পারে, এটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো একটা বিষয়।